যুদ্ধে জড়ালো ভারত পাকিস্তান। দিল্লির মিসাইল হামলার পরই 5 যুদ্ধবিমান ভূপাতিত করে ইসলামাবাদ। দুপক্ষে 36 জনের প্রাণহানি। সংযত হওয়ার আহ্বান আন্তর্জাতিক মহলের। ঝুঁকিপূর্ণ বিবেচনায় মাঝপথে ফিরে যাওয়া 3টি ফ্লাইটই আবার ফিরে এসেছে। বাংলাদেশ সহ আশেপাশের দেশেও পড়বে প্রভাব। ব্যবসা বাণিজ্যে দ্রব্যমূল্যের দাম বাড়বে, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে। এটা কোনোভাবেই থামবো না এবং এটা সুদূর প্রসারী ইম্প্যাক্ট হবে। স্বাস্থ্য বিবেচনায় সক্রিয় রাজনীতিতে নয়, খালেদা জিয়াকে জাতীয় অভিভাবক হিসেবে চায় বিএনপি। ভোটের মাঠে ভূমিকা রাখবে আপোষহীন ভাবমূর্তি। জাতিকে পথ নির্দেশ করবেন এবং বর্তমান সরকারকেও নির্দেশনা দিবেন। উনি যদি চেয়ারে বসে থাকেন, এটাও বিএনপির জন্য একটা তাদের মোরাল একটা স্ট্রেংথ। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে। সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। শিরোনামগুলো দেখছিলেন। 25 মিনিটে 24 ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে শেষ হলো পাকিস্তানে আঘাত হানল ভারত। মধ্যরাতে পরিচালিত অপারেশন সিন্দুর অভিযানে প্রাণ গেছে শিশুসহ কমপক্ষে 26 পাকিস্তানি নাগরিকের, আহত অর্ধশতাধিক। টার্গেট করা হয় পাক নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী সহ অন্তত 9টি স্থান। জবাবে পাকিস্তানে হামলায় নিহত হয়েছে 10 ভারতীয়। রাফাল সহ ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ করেই কেঁপে ওঠে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাঞ্জাবের একাধিক এলাকা। বিস্ফোরণের বিকট শব্দে প্রকম্পিত হয় মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর সহ অন্তত 9টি স্থান। এসব এলাকায় একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। স্থানীয় সময় রাত 1:44 মিনিটে শুরু হয় অপারেশন সিন্দুর নামে বিশেষ এই অভিযান, যাতে অংশ নেয় ভারতীয় বিমান বাহিনীর রাফাল, সুখোই এবং মিগ-29 এর মতো যুদ্ধ বিমানগুলো। কোনো সামরিক স্থাপনা নয়, বরং সন্ত্রাসী ঘাঁটিগুলোতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। আপনারা সবাই অবগত, ভারত তার জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করেছে, যার মূল লক্ষ্যই ছিল সীমান্তের ওপারে থাকা জঙ্গি আস্তানা নির্মূল করা। পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে নয়াদিল্লির এই অভিযান। হামলার সময় ভারতের 5 যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। 3টি রাফাল সহ সেগুলোর মধ্যে রয়েছে 2টি মিগ ও সুখোই সিরিজের যুদ্ধবিমান। ধ্বংস করা হয়েছে একটি ড্রোনও। বন্দী করা হয়েছে যুদ্ধবিমানগুলোর পাইলটদের। দাবি ইসলামাবাদের। কাপুরুষোচিত হামলা আখ্যা দিয়ে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে দেশটি। নিরীহ বেসামরিকদের লক্ষ্য করে কাপুরুষের মতো হামলা চালিয়েছে ভারত। তার উপর বেপরোয়া বিবৃতি দিয়েছে। পাকিস্তানের জনগণের পূর্ণ সমর্থন নিয়ে শত্রুদের উপযুক্ত জবাব দেওয়া হবে। এদিকে হামলার পর লাইন অফ কন্ট্রোলে ব্যাপক গোলাগুলি হয়েছে দুদেশের সেনাদের মধ্যে। ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দফতর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান, যদিও তা সত্য নয় বলে পাল্টা দাবি করেছে দিল্লি। অনিক রহমান, যমুনা নিউজ। পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ওভাল অফিসে ঢোকার পথেই হামলার খবর জানতে পারেন তিনি। দ্রুত যুদ্ধ বন্ধের প্রত্যাশাও জানান ট্রাম্প। অপর এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ভারত পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। দুই দেশের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টাদের সাথে তার যোগাযোগ হয়েছে বলেও জানান। পাকিস্তানে ভারতের অভিযানে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। উভয় দেশের সর্বোচ্চ সংযত আচরণের আহ্বান জানিয়েছেন তিনি। দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং জাপান। এটা লজ্জাজনক। আমরা এখানে আসার পথে মাত্র জানলাম খবরটা। আমার ধারণা, অতীতের অভিজ্ঞতা থেকে মানুষ জানতো কিছু একটা হতে যাচ্ছে। সত্যিটা হলো, তারা দীর্ঘদিন ধরে লড়ছে, দশকের পর দশক ধরে লড়ছে। আশা করছি খুব দ্রুত শেষ হবে সংঘাত।
ভারত পাকিস্তান উত্তেজনায় অস্থিরতা তৈরি হয়েছে আকাশপথে। মধ্যরাতে মাঝপথ থেকে ফিরে যায় ঢাকাগামী আন্তর্জাতিক 3টি ফ্লাইট। পরে সেগুলো বুধবার দুপুরে বিভিন্ন সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ভারত পাকিস্তান সীমান্তে পাল্টাপাল্টি হামলার কারণে ঝুঁকির মুখে আঞ্চলিক স্থিতিশীলতা প্রভাব পড়েছে আন্তর্জাতিক আকাশপথে। বিদেশগামী বাংলাদেশগামী অন্তত 3টি আন্তর্জাতিক ফ্লাইট মাঝ আকাশ থেকে ফিরে যেতে বাধ্য হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানিয়েছেন, তুরস্ক থেকে আসা টার্কিশ এয়ারওয়েজের TK712, কুয়েত থেকে আসা কুয়েত এয়ারওয়েজের J9533, জাজিরা এয়ারওয়েজের 531532 মাঝ আকাশ থেকে ফিরে যায়। জানা গেছে টার্কিশ ফ্লাইটটি ওমানের মাস্কটে অবতরণ করেছে। পরবর্তীতে বুধবার বেলা 12টায় জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটটি পুনরায় শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। দুপুরের পর বাকি 2টি ফ্লাইটও অবতরণ করে বিমানবন্দরে। আর কিছুটা বিলম্বে হলেও ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে ভারতগামী ফ্লাইটগুলো। যখন বিমানে ছিলাম তখন আমাদেরকে জানাইছে যে যুদ্ধে এটা ঘোষণা হয়েছে, এখন কোনোভাবে বিমান যেতে পারবে না। 4:45 ছাড়ছে, আবার 7:30 ছাড়ছে, পাকিস্তান আবার ব্যাক করছে। ব্যাক করার পরে মনে করেন আবার দুবাই গেছে রাসেল খাইমা। এই বিমানে আমাদেরকে পাঠাবে তা কনফার্ম নাই, কি করবে বিমানবন্দরে যাইলে বলা যাবে, কুয়েত এয়ার কর্তৃপক্ষ জানাবে। তারপরে এখান থেকে আপনার রিটার্ন যাওয়ার পরে 5 মিনিট পরে আবার অ্যানাউন্সমেন্ট করছে যে এটাই যাবে, একটু অপেক্ষা করেন। এর আগে আমাদের কথা হয় নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনির আকুন্দের সাথে। তার শঙ্কা, পাকিস্তান ভারতের পাল্টাপাল্টি হামলার প্রভাব পড়বে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশগুলোতে, ক্ষতিকর প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্যে, বিশেষ করে দ্রব্যমূল্যে অস্থিতিশীলতা দেখা দিতে পারে। দ্রুত জাতিসংঘের হস্তক্ষেপের উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। This will have a serious impact in the neighborhood. এবং not only in the neighborhood, it will have a severe impact internationally. এটা আর্থিকভাবে ব্যবসা বাণিজ্যে দ্রব্যমূল্যের দাম বাড়বে, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে। এটা কোনোভাবেই কাম্য না এবং এটা সুদূর প্রসারী ইম্প্যাক্ট হবে। একটা যুদ্ধ লাগার পরে, এটা বন্ধ হয়ে যাওয়ার পরেও বছরের পর বছর এটার ইম্প্যাক্ট এই জনগণ সাফার করবে। ভারত পাকিস্তান সংঘাতের এমন পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ কয়েকজন উপদেষ্টা বৈঠক করছেন। সেখান থেকে আমাদের সহকর্মী শাকিল হাসান আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন, জানাবেন সেখানকার সবশেষ তথ্য। শাকিল, ঠিক কোন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বৈঠক বসেছে, কি তথ্য আছে এই বৈঠক প্রসঙ্গে আপনার কাছে, আমাদের একটু বিস্তারিত জানাবেন। কলি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক ও সমমানের কর্মকর্তা এবং তদূর্ধ্ব কর্মকর্তাদের পদোন্নতি, বদলি এবং শৃঙ্খলাজনিত একটি পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটি আছে। সেই কমিটির চেয়ারম্যান হচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। পাশাপাশি এই কমিটির সদস্য হিসেবে রয়েছেন গৃহায়ণ, গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, আরও রয়েছেন পররাষ্ট্র সচিব এবং প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা উপদেষ্টা খলিলুর রহমান। ওনারা সবাই এর মধ্যে চলে এসছেন এই পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এই বিষয়ে যে কমিটিটি রয়েছে, এই কমিটির এই সদস্যদের মধ্যে আজকে এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং সমমান এবং তদূর্ধ্ব কর্মকর্তাদের পদোন্নতি, শৃঙ্খলা এবং বদলি বিষয়ে তারা এই পররাষ্ট্র অ্যাডভাইজারকে, অর্থাৎ উপদেষ্টা যিনি এই কমিটির চেয়ারম্যান, তাকে পরামর্শ দেবেন এবং এই বিষয়ে পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সেই বিষয়ে আজকে এই মিটিংয়ের জন্যই পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাকি 3 উপদেষ্টা এসছেন। তবে যেটি বলেছেন যে ভারত পাকিস্তানের মধ্যে গত মধ্যরাত থেকে যুদ্ধ শুরু হয়েছে এবং সেই যুদ্ধ বিষয়ে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশ এর আগে যদিও পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে বাংলাদেশ একটি শান্তপ্রিয় দেশ এবং বাংলাদেশ বরাবরই শান্তি চায় এবং বাংলাদেশ 2 দেশ অর্থাৎ ভারত পাকিস্তানকে আহ্বান তখনও তারা জানিয়েছিলেন যে কোনো যুদ্ধে না জড়ানোর এবং এই যুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশ বরাবরই একটি শান্তিবাদী ভূমিকায় অবস্থান নিতে চায়। তবে সেই বিষয়টিও আজকে নিশ্চিতভাবে আলোচনা হবে এবং সেটি না আলোচনা না হওয়াটাই অস্বাভাবিক। নিশ্চয়ই উপদেষ্টারা রয়েছেন এবং পররাষ্ট্র উপদেষ্টাও আজকে এখানে উপস্থিত আছেন, তারা এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন নিশ্চয়ই। পরবর্তীতে আমরা সেই খবরটিও আপনাদের মাধ্যমে জানাতে পারবো। জি অবশ্যই, ধন্যবাদ আপনাকে শাকিল। সক্রিয় রাজনীতিতে নয়, খালেদা জিয়াকে এখন জাতীয় অভিভাবক হিসেবে পরিচিত করতে চায় বিএনপি।
দেশের সংকট আর সম্ভাবনায় খালেদা জিয়ার অভিজ্ঞতা আর পরিচিতি রাষ্ট্র কাজে লাগাবে এমন প্রত্যাশা নেতাদের। রাজনৈতিক বিশ্লেষক শাব্বির আহমেদ মনে করেন, বাংলাদেশের মতো করে ৭৫ বছরের পর সক্রিয় রাজনীতিতে অবদান রাখার উদাহরণ নেই, বরং খালেদা জিয়াকে অলংকারিত চেয়ারপারসনের পদে রেখে তার আপোষহীন চরিত্র আর তুমুল জনপ্রিয়তা ভোটের মাঠে কাজে লাগাতে পারে বিএনপি। আরফিন শাকিলের প্রতিবেদন। ৪ মাস পর দেশের মাটিতে রাজস্বিক প্রত্যাবর্তন হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। ফুল বৃষ্টি আর স্লোগানে নেতাকর্মীদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হন বিএনপি চেয়ারপারসন। মাইনাসের সব শঙ্কা উড়িয়ে দিয়ে আশার সঞ্চার করেছে খালেদা জিয়ার হেঁটে চলার এই চিত্র। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গুঞ্জন উঠেছে, তবে কি আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বিএনপি চেয়ারপারসন? যদিও ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হবার পর থেকে রাজনীতির বাহিরে তিনি, তবে ৫ আগস্টের পর ২টি কর্মসূচিতে ভিডিও বার্তা দেন ৮০ বছর বয়সী এই রাজনীতিবিদ। ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। খালেদা জিয়ার অবর্তমানে বিএনপির হাল ধরেন তার ছেলে তারেক রহমান। তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে বিএনপি রাজনীতি। এমন বাস্তবতায় খালেদা জিয়ার সক্রিয় হওয়ার সম্ভাবনা কতটুকু? তার নামের সাথে বিএনপির লক্ষ কোটি সমর্থক সদস্যের প্রেরণা জড়িত। দেশের ভবিষ্যৎ সম্পর্কে দেশবাসী যখন উৎকণ্ঠিত, এই সময় তিনি জাতির অভিভাবক হিসাবে জাতিকে পথ নির্দেশ করবেন এবং বর্তমান সরকারকেও নির্দেশনা দিবেন কিভাবে আগামী দিনে দেশটি পরিচালিত হওয়া উচিত। জীবনের পরন্ত বেলায় থাকা খালেদা জিয়ার রাজনীতিতে ফের সক্রিয় হওয়ার মতো শারীরিক সক্ষমতা নেই বলে মনে করেন রাজনীতি বিশ্লেষক অধ্যাপক শাব্বির আহমেদ। বলেন, খালেদা জিয়ার স্বচ্ছ ভাবমূর্তি আর জনপ্রিয়তাই বরং কাজে লাগাতে পারে বিএনপি। ৭৫-এর পরে খুব গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন এটার কোনো প্রমাণ কিন্তু নাই। বাংলাদেশের রাজনীতির ইতিহাস ঘাটলে দেখা যায় তার একটা ইমেজ আছে এবং এটা বিএনপির জন্য একটা অ্যাসেট। কিন্তু উনি যদি চেয়ারে বসে থাকেন, এটাও বিএনপির জন্য একটা তাদের মোরাল একটা স্ট্রেংথ, নৈতিক শক্তির জায়গা। তার যে ফেস ভ্যালু, এটা এখনও অনেক গভীর প্রভাব সাধারণ মানুষের উপরে। অন দি আদার হ্যান্ড, যদি শেখ হাসিনার কেউ ধরেন, দলের জন্য এটা তো বিরাট সম্পদ, এটা তো কোনোভাবেই তারা মিস করবে না। প্রায় ৪.৫ দশক বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন খালেদা জিয়া। এই দলের হয়ে ৩ বার প্রধানমন্ত্রী, ২ বার বিরোধী দলীয় নেতার আসনে বসেন তিনি। তার মতো গৃহবধূ থেকে তুমুল জনপ্রিয় রাজনীতিবিদ হওয়ার ইতিহাস বিশ্বে বিরল। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিমানবন্দর নির্মাণে দুর্নীতির অভিযোগে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তলব করেছে দুদক। সাবেক বিমান প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এবং মন্ত্রণালয়ের সাবেক সচিব মোকাম্মেল হককেও তলব করা হচ্ছে। গত ৫ মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে তাদের আগামী ৮ মে হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য বলা হয়েছে। দুদক জানিয়েছে, শেখ হাসিনাকে দেয়া তলবি চিঠি ধানমন্ডির সুধা সদন এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় পাঠানো হয়েছে। অন্যান্য তলবি চিঠিও তাদের ঢাকা এবং গ্রামের বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে। তলবকৃতদের মধ্যে মাহবুব আলী গ্রেফতার হলেও শেখ হাসিনা ভারতে এবং সচিব মোকাম্মেল হোসেন কাগজে কলমে পলাতক। তাদের বিরুদ্ধে বিভিন্ন বিমানবন্দর নির্মাণ এবং আধুনিকায়নের নামে অর্থ লোপাটের অভিযোগ রয়েছে। ২০১৬ সালে ঢাকার কল্যাণপুরে জাহাজবাড়িতে ৯ জনকে হত্যার অভিযোগে সাবেক ৩ পুলিশ কর্মকর্তাকে পুনরায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের শুনানি শেষে এই আদেশ দেন। সাবেক আইজিপি শহীদুল ইসলামকে ২৫ মে, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে ২৭ মে এবং মিরপুর জোনের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লাকে ২৯ মে পুনরায় মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও ২ মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে গত ২১, ২২ এবং ২৩ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অতীতে জঙ্গি নাটক সাজিয়ে ইসলাম ফোবিয়া তৈরি করা হয়েছিল বলে মন্তব্য করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর। তদন্ত সংস্থার পক্ষ থেকে ২ মাস সময় চাওয়া হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল ২ মাস সময় মঞ্জুর করে ২ মাস পরে মামলার নির্ধারিত তারিখ ধার্য করেছে। তাদেরকে এই মামলার তদন্তের অগ্রগতির জন্য জিজ্ঞাসাবাদের আবেদন তদন্ত সংস্থা থেকে করা হয়েছিল, সেই আবেদনও মঞ্জুর হয়েছে। আরেকটি 111 তৈরি হতে পারে এমন সংস্কারে হাত না দিতে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। দুপুরে প্রেস ক্লাবের সামনে জাতীয় নাগরিক পরিষদ আয়োজিত কর্মসূচিতে
তিনি বলেন, চিকিৎসা শেষে দেশে ফিরে খালেদা জিয়া যে গণ অভ্যর্থনা পেয়েছেন তাতে নেতাকর্মীরা উজ্জীবিত, আর তাই এখনই নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন নিয়ে চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। প্রেস ক্লাবের সামনে এক আয়োজনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, 90-এর গণ আন্দোলনের নেতারা খালেদা জিয়াকেই নেতা মেনেছিলেন, শেখ হাসিনাকে নয়। এখনই নির্বাচনের প্রয়োজন, সংস্কার প্রায় শেষ পর্যায়ে। এমন সংস্কারে হাত দিবেন না যে সংস্কার 111-এর মতো বিলম্বিত করে আরেকটি ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচনকে বিলম্বিত করতে পারে। এই জনস্রোত হচ্ছে গণতন্ত্রের মাতাকে বরণ করা, গণতন্ত্রকে বরণ করা। এটি যদি বর্তমান সরকার বুঝতে পারে তাহলে সমস্যার খুব দ্রুত সমাধান হবে। প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব আদর্শ থাকবে, তবে মৌলিক জায়গায় সবার ঐক্যমত্য হতে হবে, মনে করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জাতীয় সংসদ ভবনের এল্লি হলে নাগরিক ঐক্যের সাথে দ্বিতীয় দিনের আলোচনায় তিনি সব কথা বলেছেন। বলেন, এটি শুধু কমিশনের কাজ নয়, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। এ সময় জাতীয় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার জানিয়েছেন, 118টি সংস্কার প্রস্তাবে একমত তার দল। ঐক্যমত্য প্রতিষ্ঠায় দলটির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন সাধারণ সম্পাদক। আলোচনা শেষে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার বলেন, কোনো দল 100% ভোট পেলেও সংসদে তাদের প্রতিনিধি থাকতে হবে। সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার সহ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে একমত দলটি। সকলের ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই চার্টার তৈরি হবে, এমন প্রত্যাশা নাগরিক ঐক্যের। আমাদেরকে সকলকেই একটা কতগুলো মৌলিক জায়গায় আমাদেরকে একমত হতে হবে। তার জন্য নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোর থেকে আমরা আশা করছি যে প্রত্যেকেই কিছু কিছু ছাড় দেবেন, দিয়ে এক জায়গায় আসা যাবে। 118টি বিষয়ে একমত পোষণ করেছে, 38টি বিষয়ে আমরা দ্বিমত করলেও আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমাদের মত পার্থক্য অনেকখানি নিরসন হয়েছে। চট্টগ্রামের র্যাব 7-এর চাঁদগাঁও ক্যাম্প থেকে এক র্যাব কর্মকর্তাকে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। র্যাবের দাবি, সিনিয়র সহকারী পুলিশ সুপার পলাশ সাহা আত্মহত্যা করেছেন। মরদেহের পাশে মিলেছে সুইসাইড নোট। বেলা 12:30টায় চাঁদগাঁও ক্যাম্পের 3য় তলা থেকে মরদেহ পাওয়া যায়। পলাশ সাহা 37তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অফিস কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনাস্থলে পাওয়া গেছে চিরকুটে তার মৃত্যুর জন্য মা ও স্ত্রী কেউ দায়ী নয় বলে উল্লেখ করে। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার ঘটনায় পিএসএল খেলাতে যাওয়া 2 ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে চিন্তিত বিসিবি। এরই মধ্যে নাহিদ রানা এবং রিশাদ হোসেনের সঙ্গে কথা বলেছে বোর্ড। পাশাপাশি বাংলাদেশি হাইকমিশন এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গেও যোগাযোগ রাখছে বিসিবি। রিশাদ এবং নাহিদ নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে বোর্ড। পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ এবং পেশোয়ার জালমির হয়ে খেলছেন নাহিদ রানা। পেহেলগামে হামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের 6টি ভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় 8 জন নিহত এবং 35 জন আহত হয়েছে। জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে ভারতের 5টি বিমান এবং একটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান। এই পরিস্থিতিতে বাংলাদেশি 2 ক্রিকেটারকে ফিরিয়ে আনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। পাশাপাশি আসন্ন পাকিস্তান সফর নিয়েও আসেনি কোনো সিদ্ধান্ত।